আওয়ামী লীগ ফিরছে আর জামাত শিবির দেশ ছাড়ছে। আওয়ামী লীগ ফিরছে, তারা গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা সরকার গঠন করছে। ডক্টর ইউনূস গং দেশ ছাড়ছে, সাথে সামনে জামাত শিবিরও সিরিয়ালে আছে, তারাও দেশ ছাড়ছে। এটি নিয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে যে কিভাবে আওয়ামী লীগ এত দ্রুত দেশে ফিরছে এবং কেন ফিরছে। এবার শুনেন, আপনারা অনেকেই জানেন না, বাংলাদেশে জামায়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে পুনর্জন্ম 1971 পরে তো জামাত সব আত্মগোপনে গেল, পাকিস্তান পালিয়ে গেল, তাদের শীর্ষ নেতাদের নাগরিকত্ব বাতিল হইল, তাদের অস্তিত্ব বিলীন হইল। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় জেনারেল জিয়াউর রহমান আসলো, তখন তিনি এই জামায়াতে ইসলামকে সুযোগ দিলেন। জামায়াতে ইসলামের রাজাকার, শীর্ষ রাজাকার শাহ আজিজুর রহমানকে উনি মন্ত্রী পরিষদে নিলেন এবং আওয়ামী লীগ ছাড়া বাকি যে দলগুলো আছিল সেই সব দলগুলোকে, অর্থাৎ জামাতকে পুনর্বাসন করলেন উনি। গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিলেন, বাংলাদেশে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলেন। এই তো আস্তে আস্তে জামাত পুনর্গঠিত হইতে থাকলো। তার পরবর্তীতে আবার বেগম জিয়া হাত ধরে এই জামাত এই সংসদে গেছে, মন্ত্রী হয়েছে, বেগম জিয়া তাদেরকে মন্ত্রী বানাইছে এবং বাংলাদেশে তাদের এই যে রাজনীতি করার অধিকার এই বিএনপি তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। এবার 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ করে সেই জামায়াত বিএনপিকে খাইয়ে ফেলতে চাই, মানে খাইয়ে ফেলছেই। তারেক রহমান দেশে নেই, অভিভাবকহীন বিএনপি 5ই আগস্টের পরে ফ্রাস করে প্রশাসনিক পুরাটা ক্যাপচার জামাত নিয়ে নিয়েছে। ডক্টর ইউনূস সহ, ডক্টর ইউনূস নড়াচড়া করতে পারে না, পুরা প্রশাসন, এবং এই 18টা মাস তারা দেশ শাসন করছে, তারেক রহমানের দেশে আসতে দিতেছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এনসিপি গঠন করালেন ডক্টর ইউনূস, সেই এনসিপিও হলো শিবিরেরই ছেলেপিলের একটা অংশ। ওই হাদি মঞ্চ বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর এনসিপি বলেন, জামাত বলেন, সব তো একই। সংস্কারের নামে তারা কালক্ষেপণ করতে থাকে 18 মাস পর্যন্ত। 18টা মাস এখানে কিন্তু বিএনপির কোনো মতামত ছিল না। বিএনপি খালি যায় আর আসে, আমরা তো দেখি। কিন্তু জামাত জিয়া খালি ডক্টর ইউনূসকে বলে, কি বলে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নেই, আপনি 5 বছর চালান, 10 বছর চালান, আর সংস্কার করতেই থাকেন। আইন বহির্ভূত ভাবে 72-71 মুক্তিযুদ্ধের সকল স্মৃতি চিহ্ন সারা দেশে তছনছ করে দেওয়া,
ভাঙিয়ে চুলে লুটপাট করে দেওয়া। বিএনপি অন্তত একটা সেক্টর কমান্ডারের দল, তাদেরও তো হৃদয়ে আঘাত লাগে, কিন্তু এদের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। তারা মাজার ভাঙতেছে, মন্দির ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে, ভিন্ন মতাদর্শীদের সারা দেশে ত্রাসের রায় কায়েম করছে। যেখানে ভাষা শহীদ মিনার দেখতেছে সেটাও ভাঙতেছে, যেখানে মুক্তিযুদ্ধের সামান্যতম স্মৃতিচিহ্ন দেখতেছে সেটাও ভাঙতেছে। সারা দেশে একটা মহা সৃষ্টি করছে। এই জন্য আজীবন শক্তি, অপরাজেয় শক্তি বিএনপি, এত বড় একটা বৃহৎ দল, এই শক্তির কাছে দেখা গেল তারা একেবারে অসহায়। তারা কোন শব্দ পর্যন্ত করতে পারতেছে না। তারা একটা অসহায় নির্যাতন শিকার, মোটামুটি তারাও আমৃত্যু নির্যাতিত হইতেছে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতাটাও তাদের হাতে চলে গেছে, একটা নির্যাতনের শিকার। তারা 18 মাস পর্যন্ত খালি যাইতেছে আর আসতেছে, যাইতেছে আর আসতেছে। কি সংস্কার করবা করো, আমরা সব মানি, তোমরা যে সংস্কার করবা সেই সংস্কারই মানবো। নাকে খত দিয়ে বিএনপি বলতেছে মানবো, নির্বাচন দাও, যা মান দিবা তাই মানবো, যা মান তাই মানবো, তাই মানতেছি। এইভাবে 18 মাস। কিন্তু তারপরে বহু ইতিহাস, তারা যে দেশে আসতে পারতেছে না, আসতে দিতেছে না। ডক্টর ইউনূস আরো 5-10 বছর থাকবে, বিএনপি নির্যাতিত হইতেছে, আওয়ামী লীগ নির্যাতিত হয়েছেই। বাংলাদেশটা, পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে আসতেছে যাইতেছে, ভিসা মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশ অস্ত্র কিনতেছে, বাংলাদেশের বন্দর আমেরিকাকে লিখে দেওয়া হইতেছে, লিজ দেওয়া হইতেছে। কিন্তু বিএনপি অসহায়, ডাইরেক্ট নির্যাতিত হলো আওয়ামী লীগ। নেতাদের দেশ ছাড়া হয়েছে, অপরাধ করছে, অভ্যুত্থানের মধ্যে গেছে যারা আছে তাদেরকে তো যা খুশিতে করা যাচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে বিএনপি অসহায় হয়ে পড়ল। এই জামাত শিবিরের কথা হলো এদের যে এই জোটের, তাদের যখন কনফার্ম হবে তারা 200 আসন নিয়ে ক্ষমতা যেতে পারবে, দেশ বিদেশের ষড়যন্ত্র করে 80 আসন তো নিয়ে নিচ্ছে প্রায়, দেখছেন না? অল্পের জন্য তো রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করতে পারে নাই। তাহলে চিন্তা করে দেখেন, আর এই যে সংস্কারের নামে এই 18 মাস কত ধরনের জুলাই সনদ, এই খসড়া সেই খসড়া, 30টা সত্য, 100টা সত্য, নোট অফ ডিসেন্ট কোনো কাজে লাগে নাই। নোট অফ ডিসেন্ট দিচ্ছে বিএনপি, সেগুলো সব সাইডে রেখে বলছে এখানে সই করতে হবে। তারা যেটা যেভাবে করে দিচ্ছে সেভাবে সই করতে হবে, সব সই করছে তারা। সই করার পরেও তারা যে দেশে আসতে পারে না। এই জামাত, যে জামাতকে বাংলাদেশে জন্মদান করছে, লালন পালন করছে, আওয়ামী লীগের হাত থেকে বাঁচাইছে, নাগরিকত্ব দিছে, সংসদে নিয়ে গেছে, মন্ত্রী বানাইছে, হৃষ্টপুষ্ট করছে, সেই জামাত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশে পাকিস্তান বানাইল। সেক্টর কমান্ডার জিয়ার 71 শেষ, স্বাধীনতার সপক্ষের শক্তি শেষ, এখন সে দেশে আসতে পারে না। যাক, আমি যে কথা বলছিলাম, সকল ষড়যন্ত্র বিলুপ্ত করে দিয়ে, মোকাবেলা করে তারেক রহমান দেশে আসছে। তারপরও জামাতের পাওয়ার কথা 20-25 আসন, তারা প্রায় 70-80 আসন পেয়ে গেছে, 75-80 পেয়ে গেছে। যাক, তারপরে ভূমিধস বিজয় তারেক রহমান পাইছে। পাওয়ার সাথে সাথেই তাদের ভিতরে একটা বোধ শক্তি আসছে। এখন আগামীতে কি ঘটতে যেতেছে আমি বলি,
18 মাস সংস্কারের নামে যত ছলা কলা করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে, এগুলো সব বাতিল হয়ে যাবে। কারণ এই ছলা কলাগুলো করছিল জামাতের ক্ষমতা দখল করার জন্য, এগুলো সব অবৈধ। সংসদে 2/3 আসন না থাকলে, সমর্থন না থাকলে সংবিধান সংশোধন করা যায় না। তাহলে এখন কি হতে যাচ্ছে সামনে? মূল কোষ, সংসদের মূল কোষ বিজয় হলো কার? বিএনপির। তাহলে দেখবেন সংসদ গঠিত হওয়ার পরে সেখানে ভোট হবে। সেই ভোটে এই 18 মাসের যত খসড়া করছে সংবিধানের, এগুলো সব কণ্ঠ ভোটে বাতিল হয়ে যাবে। সেখানে একটা ভোট হবে, আবার ভোট হবে। ভোটটা হলো কি, যে এই 18 মাস ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যেসব খসড়া করছে, এগুলো কি সংসদ গ্রহণ করবে? যদি 200-র উপরে সংসদ সদস্য হাত উঠায় যে না, এটা সংসদ গ্রহণ করবে না, তাহলে সব বাতিল হয়ে গেল। এই এক পদ্ধতি। আমরা আরো একটা পদ্ধতির কথা জানি এবং শুনতেছি, হাইকোর্টে একটা রিট হবে। হাইকোর্টের রিট অলরেডি শুনতে পেয়েছি আমরা, প্রস্তুত হয়ে যেতেছে যে ইন্টারিম গভর্নমেন্ট কি সংবিধান সংশোধন করতে পারে? যদি না পারে তাহলে কেন অবৈধ হবে না? এটা একজন হাইকোর্টে রিট করলেই সেটাও অবৈধ হয়ে যাবে। এই তো ডক্টর ইউনূসের 18 মাসের যে ধানাই ফানাই অবৈধ দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ, এটি সব শেষ হয়ে যাবে। এই 18 মাসে যে লুটপাট করছে এটা বিচারের আওতায় আসবে 2 নম্বরে। আর 3 নম্বরে এবার বিশ্বকে জঙ্গি পাকিস্তান বা আফগানিস্তান বানাইতে দিবে না বিএনপি। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, উনি উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, তার দল এটা। এখন এই জন্য দেখেন নির্বাচন পরে দিনাজপুরে যে পঞ্চগড়ে বিএনপি এই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছে। আরো বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি আওয়ামী লীগ অফিসের পতাকা উঠতেছে। আজকে অনেকেই 32 নম্বরে ফুল দিতে গেছে ওই সাহসের থেকে। যদিও এখনো সরকার হলে ইউনূসের পুলিশ এখানে ধরছিল, তাও ছেড়ে দিচ্ছে, কিন্তু এখন মনোভাবটা বুঝুন। মনোভাব হলো কি, বিএনপির কথা হলো কি, আওয়ামী লীগের সাথে রাজনীতি করা যাবে, শিয়ানে শিয়ানে লড়াই হবে। আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধার দল। দেশকে তালেবান, আফগানিস্তান আর বিশ্বাসঘাতক রাজাকারদের হাত থেকে বাঁচাতে গেলে এই দেশে বিএনপি একলা এই আত্মঘাতী ষড়যন্ত্রকারীদের ধরতে পারবে না। তাহলে কি করতে হবে? মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা অনুমান করতে পারছি। ডক্টর ইউনূস 18 মাসে যা করছে এগুলো সব বাদ হয়ে যাবে, উচ্চকক্ষ সব বাদ হয়ে যাবে। সংস্কার করা লাগলে এই সংসদ করবে এই নতুন সরকার, আর রুলার চলবে রাজাকারদের উপরে, আর আওয়ামী লীগকে রাজনীতি করার স্বাধীনতা দিবে। আওয়ামী লীগের যারা অপরাধী আছে, যাদের বিচার হচ্ছে, যাদের রায় হয়েছে, তারা আপিল করবে, অপরাধীদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগ বড় বড় ব্যক্তিত্ব যারা অপরাধ করছে তাদের বিচার চলতে থাকুক। কিন্তু সারা দেশে আওয়ামী লীগ যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এবার আওয়ামী লীগ আর বিএনপি, আমরা এটা মনে করি এবং এটাই করতে হবে। এবং বিএনপিরও এরকম চিন্তা ভাবনা যে এই দেশে রাজনীতি আওয়ামী লীগের সাথে করা যাবে। আওয়ামী লীগ করবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল যারা রাজনীতি করবে, কিন্তু এই রাক্ষস রাজাকার আলবদর আল শামস এদেরকে নির্মূল করতে হবে। এই উপলব্ধি কিন্তু বিএনপির হয়েছে। এই জন্য বললাম যে আওয়ামী লীগ ফিরছে আর রাজনীতিতে ভিন্ন হিসাব হচ্ছে। 5ই আগস্ট যে মানুষটি সাহস করে বলেছিলেন
32 নম্বর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা শুনে আমি কেঁদে দিয়েছিলাম যে বঙ্গবন্ধু পাঞ্জাবি কোথায় পাবেন ভাই? এই চশমাটা আপনি হয়তো আবার আমরা 32 নম্বর গড়ে তুলতে পারবো, চশমাটা আপনি পাবেন কোথায়? এই পাঞ্জাবিটা আপনি কোথায় পাবেন? বঙ্গমাতার বাটা, পানের বাটা আপনি কোথায় পাবেন? যিনি অনলাইনে এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয়, দেশ ছাড়তে হয়েছে, সংসার ছাড়তে হয়েছে, এই রুকু প্রাচীকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, সাপোর্টাজ করার চেষ্টা করছেন। আমি সেই যে ছোট্ট একটা পড় দিয়েছি কালকে, যে যারা চলমান সময়ে রুকিয়া প্রাচীরের মুক্তিযুদ্ধ নিয়ে ভূমিকাকে নিয়ে চুলকায়, আমি সেইভাবে বলেছি, কিছু যাদেরকে যে ভাষায় বলতে হয়, যাদের চুলকায় তাদের জন্য দাউদের মলমই যথেষ্ট, কিছু না। কি বলবো এদেরকে? অনেকে আমাকে ফোন করে, আমি বলি চুপ থাকেন, চুপ থাকেন। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি চুপ থাকেন। একজন কার সম্পর্ক আগে কার সাথে ছিল, আপনি নিজের মতো সবাইকে ভাবেন। এই পোস্টটা আমি দিয়েছি। আচ্ছা, আমরা আমাদের আজকে আলোচ্য বিষয়ে ফিরে আসি। সুতরাং আমাদের কালচারাল, সাংস্কৃতিক যে ক্ষয়ক্ষতি তারা ঘটিয়েছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনায় থাকতে চাই। সুজাত মনসুর ভাই, প্লিজ। প্রথমে আমি দেখলাম যে ওই যে বিষয়টা, এক্সকিউজ মি ইলিয়াস ভাই, আপনি কি একটু ক্যামেরাটাকে এই করবেন, আমাদের হাইটের সাথে একটু অ্যাডজাস্ট করবেন? হ্যাঁ, এটা একটু দেখতে ভালো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। যে ছবি নিয়ে আবার বিতর্ক শুরু করে, আমি দেখলাম ঢাকা ডায়েরির পোস্টার দেখলাম, বঙ্গবন্ধুর কিছু ভিডিও পোস্ট ফেসবুকে, যে কেউ কেউ বলতেছেন তারেক রহমানই প্রথম এটা ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেছেন, যে শহীদ মিনারে মুনাজাত করলেন। তারই প্রতিবাদে কে একজন লিখেছেন ঢাকা ডায়েরিতে, তারেক রহমানই প্রথম না, 72-এ বঙ্গবন্ধু মুনাজাত করেছিলেন এবং 23শে ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ ছবি প্রকাশিত হয়েছিল 72। সেই জন্য আমি বলেছিলাম যে আমার কথা, আমরা এই জিনিসটা একটু দেখতে হবে আমাদের। এই জন্য আমি এটা ক্লারিফিকেশন দিলাম যে আমি সেটা এই মুহূর্তে আমি অনলাইনে সার্চ করে অ্যাড করে বলতে চাই, আমি আপনাকে একটু অ্যাড করে বলতে চাই, সরি আমি বেশি সময় নেব না। সেটা হচ্ছে 72 সালের 23শে ফেব্রুয়ারি যেটা, সেটা কি আমাদের যে শহীদ মিনারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, মানে পাকিস্তানি আর্মিরা তো প্রথম যখন প্রভাত ফেরি করে সেইখানে ছবিটা আছে ধরা বলতেছে, আমি তো ছিলাম না এখানে। কথাটা হচ্ছে উদ্দেশ্যটা, ফকির সাহেব ওরা সাথে আমি সম্পূর্ণ একমত। তারেকের উদ্দেশ্য আর বঙ্গবন্ধুর বুঝতে পারতেছেন আপনি কথাটা। তারেক তো রাজনৈতিক কারণে এটা করছে। আজকে যে গেল, আমি আমার মূল আলোচনায় আসা, আমি আজকে যে গেল, ওই যে শফিক গেল, সে বলতেছে আমি এসেছি অন্তর থেকে না, এটা তো বুঝাইছে সে, আমি এসেছি যেহেতু আমি বিরোধী দলের নেতা, আমাকে আচার পালন করতে হবে। যাকে যে প্রশ্ন করা হলো যে আপনি কি তাইলে বেদাত, এই প্রশ্ন এখন করবেন কেন আপনি? আমার এই যে মুনাফিকের যে জায়গাটা, দুই মুনাফিক, তারেকও কিন্তু মুনাফিক, সবগুলা এই যে মুনাফিকের যে ঐক্য, যেটা জামাত তো পুরোটাই মুনাফিক, পাকিস্তানের বিরুদ্ধে ছিল, তার পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের। আমি সেই আলোচনা যাচ্ছি না, পলিটিক্যাল আলোচনা। কালচারাল যে স্বৈরাচারী ফ্যাসিজম, যেটা আপনি যে হেডিং দিয়েছেন, একটি জাতিকে যদি ধ্বংস করতে হয়, প্রথমে আঘাতটা করতে হয় কোন জায়গায়? সংস্কৃতিতে। মাগজ ধুলাই করতে হবে সংস্কৃতিতে, ভাষা সংস্কৃতির অংশ। এই তো আমি একটু অ্যাডভান্স বলে রাখি, সে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য 69-এ সত্যেন সেন উদীচী করেছিলেন। উদীচের ভূমিকা আমরা দেখেছি এবং তার প্রতিফলন উদীচ পেয়েছে, আমরা করিনি। বঙ্গবন্ধু, আপনি যদি পিছনে ফিরে যাই, বঙ্গবন্ধু 47-এ পাকিস্তান হওয়ার পরে বেশ কিছুদিন পরে দেশে আসলেন। উনি দেশে বাড়ি থেকে এসে আবার ঢাকায় আসলেন। নবাবপুরে আওয়ামী মুসলিম লীগ অফিস খোলা হয়েছে, এই তো। তখন যে শামসুল হক সাহেব একটা উদ্যোগ নিলেন, যুবলীগ করতে হবে। যুবলীগ করা হলো, বঙ্গবন্ধু এটার উদ্যোক্তা ছিলেন না, কথাটা মনে রাখবেন। ডিফারেন্সটা আছে, বঙ্গবন্ধু ছাত্রলীগের উদ্যোক্তা, বঙ্গবন্ধু যুক্ত হলেন। হওয়ার পরে কিছু কর্মসূচি নেওয়া হলো, সেই জায়গায় তখন কমিউনিস্টরা খুব শক্তিশালী ছিল, কমিউনিস্টরা যুক্ত হলো। তারা অর্থনৈতিক রাজনৈতিক কর্ম, আমি কিন্তু বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীদের কথাগুলো বলতেছি,
যে অর্থনৈতিক রাজনৈতিক কর্মসূচি নিতে চাইল যুবলীগের মাধ্যমে, বঙ্গবন্ধু বাধা দিলেন, বললেন না। এখনো মানুষের মগজে মুসলিম এবং পাকিস্তান, তাই কালচারালি এটা আগে চেঞ্জ করতে হবে। না করলে আমরা মানুষকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারবো না। প্রথমে ওরা ব্যর্থ হয়, তারপরে চলছাতুরি করে ময়মনসিংহে গিয়ে ওরা কাউন্সিলর বাড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে না জানিয়ে, ওনাদেরকে না জেনে সভা করে বঙ্গবন্ধু গিয়েছিলেন, সেই জায়গায় তারা অর্থনৈতিক কর্মসূচি রাজস্ব অন্তর্ভুক্ত করে কমিউনিস্টরা, ওই সময় যুবলীগের মৃত্যু ঘটে। বঙ্গবন্ধু রাজনৈতিক আন্দোলন তখনও শুরু করেননি, কিন্তু উনি এই যে কালচারাল যে জিনিসটা, আমি এইটা বলতেছি, আসেন ছাত্রলীগ কেন করলেন? ছাত্রলীগটা প্রথম ভাষাকে কেন্দ্র করে 4 জানুয়ারি ছাত্রলীগ হলো। আজকে যে রুমিন ফারারাকে ফুল দিতে দেওয়া হয়নি, আমি ছোট্ট একটা পোস্টও দিয়েছি যে ভাষা আন্দোলনের দুইজন বঙ্গবন্ধু এবং অলি আহাদের নেতৃত্বে কিন্তু ভাষা আন্দোলন শুরু হয়। আজকে 2 কন্যাই, বঙ্গবন্ধু কন্যা আজকে দেশান্তরী, আর রুমিন ফারজানা কেউ যেতে পারলেন না। এই হচ্ছে আমাদের কষ্টটা। বঙ্গবন্ধু করলে ছাত্রলীগ করলে 4 জানুয়ারি 48, 11ই মার্চ ভাষা দিবস পালন করলেন ওনারা। কি শুরু করলেন? প্রথমে সাংস্কৃতিক আন্দোলনটা শুরু করলেন, ভাষা আন্দোলন। পাকিস্তানিরা করলো কি, আঘাতটা কোন জায়গায় করলো? ভাষার মধ্যে করলো, সংস্কৃতিতে করলো। আজকে যে ইনকিলাব বলা হচ্ছে, আজকে যে ইনসাফ বলা হচ্ছে, ওই সময় তারা শুরু করলো উর্দুতে বাংলা লিখতে হবে, রবীন্দ্রসঙ্গীত আব্দুল্লাহ গাইতে হবে, রবীন্দ্রসঙ্গীত আপনি লিখতে হবে, রবীন্দ্রনাথকে বাজানো যাবে না। এই যে বিষয়গুলা নিয়ে কালচারালি আমাদেরকে প্রথমে দমাতে চাইলো, কারণ কালচারালি আমাদের দমাতে না পারলে তারা শোষণ করতে পারবে। শোষণের মূল হাতিয়ার হচ্ছে এই যে আঘাতটা, তার বিরুদ্ধে কবিরা দাঁড়ালেন, সংস্কৃতি কর্মী। আমি বিশেষ বলতে পারবো না, আমি সাহিত্যের মানুষ খুব অনেক পরে আসি ভাই, মাত্র 15 মানুষ বছর হয়েছে। ফকির ইলিয়াস সাহেব 40 বছর যাবত উনারে, আমি তো উনাকে বলি এই যুগের সব্যসাচী। আমি বলি সেটা, কারণ আমাদের আরেক সব্যসাচী ছিলেন, কিন্তু উনি কথা রাখতে পারেন না। ফকির ইলিয়াসের একটা ইয়াত, উনি যদি 10টায় দিব 10টায় দিবেন, সেইটা উনি যদি বলে 1000 শব্দ 1000 শব্দই দিবেন। এই সব্যসাচী কথা রাখতে পারে, এমন কোন জায়গা নেই ফকির ইলিয়াস টাচ করেন নাই। প্রথমে বাউল গীতিকার, তারপরে কবি, গল্প। এই জন্য বলি আর কি, আমি ওই বঙ্গবন্ধু নিয়ে পরিবারকে নিয়ে পড়ে আছি। আমি ওই কাঠকুটা লেখা লেখি, এইগুলো যে আমি তেমন করে লেখাপড়াও করি না। আমি যতটুকু বুঝেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে উপলব্ধি করে, এই হচ্ছে আমার মূল সাহিত্য। পাকিস্তানের চাইল কি, তারপরে বঙ্গবন্ধু যখন মানুষের কালচারাল রেভলিউশনটা হয়ে গেল, ধীরে ধীরে রাজনীতিটা শুরু করবে। এই তো আজকে আসেন স্বাধীনতার পরে এই যে ইউনুস করলো কি, তার আগে বিএনপি বা এই যে শাসন আমলে দেখবেন কালচারালি কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছে গুলিয়ে দেওয়ার। এইভাবে তো ইনকিলাব বলে নাই, ইনসাফ বলে নাই, বিভিন্ন চেষ্টা করেছে, বাংলাদেশি জাতীয়বাদ বানিয়ে ফেললো। আমি কালচারালি সব দিক থেকে আমি কিন্তু বাঙালি। আমার মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তার ভিত্তিতে। জহরুমান বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশি, তার মানে কি বাংলাদেশি হচ্ছে পাকিস্তানিদের সংস্করণ। রেডিও বাংলাদেশ ভেতরে হয়ে গেল রেডিও বাংলাদেশ। পারলে ভাষাটা বদলাইতে পারতো, বদলায় নাই। জহরুমান খুব চাল্লু মানুষ মাল ছিল তো, সেটা করে নাই। সে যে করে দিয়ে গেছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, মানি প্রবলেম, তা এখনো চলতেছে। এখনো কিন্তু তার এইটা চলতেছে ধারাবাহিক। এইখানে আমরা বের হতে পারিনি, বাড়তেছে। 87% ঋণ খেলাপি এইবার কোটিপতি। এই তো আজকে আইসা আমাদের ভাষা কোথায় আছে? আজকে আমাদের সংস্কৃতি, ইনকিলাব, নতুন নতুন স্লোগান, আমাদের জেনারেশন কি শিখাচ্ছে? কি শব্দ, বুরকা। আর সংস্কৃতির অংশ তো পোশাক, পোশাক তো সংস্কৃতির বাইরে না। আমাদেরকে হিজাব
বোরকাও না, পর্দা শিখাচ্ছে, হিজাব, বোরকাও না। আমাদের আগের দাদি নানিরা সবচেয়ে বেশি পর্দা মানেন, কিন্তু তারা বোরকা প্রয়োজন ছাড়া পড়তেন না। কোন জায়গায় যাইতে হলে বোরকা পরে যাইতে, নতুবা পালকিতে যেতেন। ওইটা ছিল আমাদের সংস্কৃতি। আজকে তারা আমাদের সংস্কৃতি কাওয়ালি না, এর সাথে মানে কাওয়ালির উৎসব হয়েছিল বাংলাদেশে, চলে নাই। পাকিস্তান থেকে লোকজন গান গেয়েছে। আমাদের সংস্কৃতি প্রতি 21শে ফেব্রুয়ারির প্রথম তারিখে বই মেলা শুরু হবে। আমাদের সংস্কৃতি বাউলরা গান গাইবে, যাত্রা হবে, কবি গান হবে, জারি সারি হবে, মাজারে উরস হবে। এটা আমার সংস্কৃতি। কারণ এই দেশের ধর্ম অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে নাই। ইরান, ইরাক ওইদিকে যদি যান দেখবেন ওরা জোর করে রাষ্ট্র দখল করে ইসলামকে প্রচার করেছে। আমাদের দেশে বৈষ্ণব ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ, মুসলিম ধর্ম, কবি এই দরবেশদের মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে, বুদ্ধদের মাধ্যমে হয়েছে। এই তো, এখানে কোনো জোর জবরদস্তি নাই। এটা আমাদের একটা সংস্কৃতি, সেইটা ওরা হতে দিবে না, মেরে ফেল। এই যে কালচারালি এটা করার উদ্দেশ্য হয়েছিল এই দেশটাকে পুরোপুরি পাকিস্তান বানিয়ে ফেলা। বাংলা ভাষা, ওই আবার উর্দুতে কথা বলা। সে নির্বাচনী প্রচারণা চালাইছে যে বিএনপির প্রার্থী, সে উর্দুতে, ওই যে কোন জায়গায় দেখলাম সিরাজগঞ্জ না কোন জায়গায় জারি করলো সে। এই যে অবস্থাটা, এই যে ফ্যাসিলিজম, স্বৈরাচারিত্ব কালচারালি, তার জন্য আমরা একেবারেই ধোয়া তুলসী পাতা না। তার একটা ধারাবাহিকতা আছে। সমালোচনা নিজেদেরও করতে হবে। গত 15 বছরে দেখেন, আমরা তো ইনকিলাব বলি নাই, আমরা তো ইনসাফ বলি নাই, কিন্তু আমরা আবু বকরের মতো মানুষকে পদক দিয়েছি, কবি আবু বকরকে। আমি ঠিক কিনা কবি সাহেব, না কি নাম ছিল, যে আপনি ভালো বলতে পারবেন। আর অনেক কিছু আমরা করেছি, বইয়ের ব্যবসা করেছি। আমরা অন্তরে বঙ্গবন্ধু ঢুকাইতে পারিনি, মুজিব কর্নার করেছি 300 উপজেলায় উপজেলায়। লন্ডনে হাইকমিশনের মানুষ এমনি যায় না, ওইখানে মুজিব কর্নার গুলো কেউ যাবে? ইস্টলন্ডন না করে, যেখানে বাঙালিদের জায়গা না করে আপনি করেন ওয়েস্টলন্ডে, যেখানে মানুষ এমনিতে যান হাইকমিশনারকে মনে করে এটা তথ্য মনে করে হাইকমিশনারকে, ওইখানে করতে মুজিব কর্নার। এই যে এটা বলতে হবে, এটা উত্তরাধিকার, এটা এমনিতে হয় নাই ভাই। আমরা এদেরকে পুষি নাই। আমি তো বাউলা আমাদের সময় গ্রেপ্তার হয় নাই। ভোটের জন্য আমি মাথায় টুপি দেই নাই, ভোটের জন্য আমি মিলাদ মহফিলের আয়োজন করি নাই, ভোটের জন্য আমি জলসা করি নাই। কয়টা বাউলের আসর করেছেন, কয়টা যাত্রা গানে আসর করেছেন, কয়টা করেছেন? তারা বঙ্গবন্ধু কন্যাকে বুদ্ধি দিয়েছিল 560টি মসজিদ করার জন্য, কয়টা কালচারাল সেন্টার করার জন্য বুদ্ধি দিয়েছে? একটা কালচারাল সেন্টার হয়েছিল। আজকে সংস্কৃতি কর্মীরা 15 বছর রাস্তায় ছিলেন। যখন আমি শেষ করতে দিই, এই হেফাজতে ইসলাম সারা দেশে তাণ্ডব চালায়, এটা কালচারাল ইয়ে না? কোন সংস্কৃতি কর্মীরা কোথায় ছিলেন? তারা তো মাঠে ছিলেন না। আমরা কি তাদের এরশাদের সময় দেখি নাই মাঠে? এরশাদ প্রথমে শুধু রাজনীতিটা করায় নাই, তো এই রুকিয়া প্রাচীরটা করিয়েছিলেন। আমি দেখেছি, আমি তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি তো করি নাই, শুধু শত শত নাট্যকর্মীকে দেখেছি। আমি কেন বললাম, এই যে মূল কথাটা হচ্ছে, আমাকে দেশকে যদি শোষণ করতে হয়, দেশকে যদি বিজাতীয় করতে হয়, তাকে কালচারালি ড্যামেজ না করলে সম্ভব না। উদীচীকে শেষ করে দেয় নাই, উদীচী নিজে শেষ হয়ে গিয়েছে। যে উদীচী জন্ম হয়েছিল কালচারালি, আজকে তাদের আঘাত প্রাপ্ত হয়। ধন্যবাদ নয়ন, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন কেউ মাফ করে নেবেন। আমি একটু ক্রিটিক মানুষ, বলতে হবে, কারণ আমাদের দায়টা স্বীকার আমাদের করতেই হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি আরেকটা বলে শেষ করি। না, এক সেকেন্ড, আমার কথা শেষ হয় নাই। আমি ধর্ম নিরপেক্ষ, আমি অসাম্প্রদায়িক রাজনীতি করি। বক্তৃতা শুরু করব বিসমিল্লাহ বলে, সেটা অসাম্প্রদায়িক রাজনীতি না, সেটা অসাম্প্রদায়িক কালচার না। কারাই বুদ্ধি দিয়েছিল এগুলো? বঙ্গবন্ধু তো
মুসলমান ছিল, বঙ্গবন্ধুর জন্য বড় মুসলমান তো কেউ নেই, বঙ্গবন্ধু সেটা করেননি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইলিয়াস ভাই, আমি আপনার কাছে আসতে চাই, তবে দুটি কথা উল্লেখ করে। সেটা হচ্ছে, আমরা জানি পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে যে ফ্রান্স যে পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে যেই উপনিবেশ গড়ে তুলেছিল, ফ্রান্সের আফ্রিকার অনেকগুলি দেশে তারা ভাষা পরিবর্তন করে দিয়েছিল। এবং আমরা জানি যে এখনো আফ্রিকা মহাদেশের যদি আমরা ম্যাপ দেখি, সেখানে একেবারে স্কেল দিয়ে, জ্যামিতির স্কেল দিয়ে টানা সোজা বর্ডার দেখা যায় বিভিন্ন দেশে। এবং সেই দেশগুলিতে দেখা যায় যে আফ্রিকা যে এত মানে জাতিগত দাঙ্গা হাঙ্গামা চলে সবসময়, কারণ ওই যে স্কেল দিয়ে দেশ ভাগ করা হয়েছিল, দেখা গেছে একটা বিশেষ জাতি তাদের দুইটা দেশে তারা ভাগ হয়ে গেছে, এবং দুই দেশেই তারা সংখ্যালঘু হয়ে গেছে, এবং তাদের উপরে সাংস্কৃতিক উপনিবেশ যাকে বলে, আগ্রাসন যাকে বলে, ফ্রান্স চাপিয়ে দিয়েছিল। একেবারে দক্ষিণ আমেরিকায় আমরা দেখি যে স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষার দৌরত্ব, ইউরোপিয়ান ভাষার দৌরত্ব, এই ঘটনা দক্ষিণ আমেরিকায় ঘটেছিল। সুতরাং এই উপনিবেশায়নের একটা বড় শক্তিশালী টুলস হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিকে পরিবর্তন করে দেয়া, ভাষাকে পরিবর্তন করে দেয়া, পোশাক পরিবর্তন করে দেয়া, খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে দেয়া। এই যে চক্রান্ত, এগুলির মধ্যে দিয়ে যে কত কিছু ঘটে যায়, হয়তো সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পারে না। আমি ফকির ইলিয়াস সাহেবের কাছে শুনতে চাই, প্লিজ, বাংলাদেশের ক্ষেত্রে কি কি ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং এ থেকে আমাদের পরিত্রাণের উপায় কি হতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। আমি এই যে বিষয়টি, গত 18 মাসে যেসব কর্মকাণ্ড তারা করেছেন এবং যে সব জগদ্দল পাথর আমাদের বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষা সাহিত্যের বুকের উপর চাপিয়ে দিতে চেয়েছেন, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে। আপনাকে আমি একটি কথা বলি, আমার কাছে একটা তথ্য আছে, যে তথ্য নিয়ে একটা বড় 500 পৃষ্ঠা একটা উপন্যাস লেখা যাবে। সেটি হচ্ছে যে বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, একজন বড় মাপের কবি, যিনি এখন বাংলাদেশে আছেন, তিনি অসুস্থ। তিনি কোনো চিকিৎসা নিচ্ছেন না। তাকে বলা হয়েছে যে আপনি হাসপাতালে যান, আপনি তো খুবই অসুস্থ, আপনার শরীর খুবই খারাপ। তিনি বলেছেন, মানে আজ না, আজকে তো সরকার পরিবর্তন হয়েছে, আজ থেকে আমি 4 মাস আগের ঘটনা বলছি, 5 মাস আগের ঘটনা। তাকে বলা হয়েছে যে আপনি চিকিৎসা নিন, আপনি ডাক্তারের কাছে যান। তিনি বলেছেন যে না, আমি এই শাসকের অধীনে, সে যতদিন ক্ষমতায় থাকবে আমি কোনো চিকিৎসা নেব না। তার পরিচালিত কিংবা তার শাসিত কোনো হাসপাতালে কিংবা তার অধীনস্থ কোনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ডাক্তারের কাছে আমি যাব না। আমেরিকা থেকে একজন ডাক্তার গিয়েছিলেন এবং তিনি গিয়ে তাকে খুব রিকোয়েস্ট করেছেন, তার সাথে দেখা করেছেন, তাকে বলেছেন যে আপনি আসুন, আমি একজন আমেরিকান ডাক্তার, আমার আমেরিকায় আমি ডাক্তারি করি, আমি আমেরিকার সার্টিফাইড ফিজিশিয়ান, এবং বাংলাদেশে আমার অনেক ডাক্তার, পরিচিত ডাক্তার আছে, আমাদের ক্লিনিক আছে, আপনি আসুন। উনি বলেছেন যে না, আমি যাব না, আমি চিকিৎসা নেব না, আমি মারা যাব, যদি আমি মারা যাই আমি মারা যাব। আমি এই যে দুঃশাসন, এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এর প্রতিবাদে আমি নিজের সাথে অদাবদ্ধ হয়েছি যে আমি কোন যেতে মারা যাই আমি মারা যাব। আমি তো এমনিতেই মৃত্যু সন্ধিক্ষণে আছি, আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আমি কোনো চিকিৎসা নেব না। আপনি চিন্তা করুন যে একজন মানুষ কিংবা একজন দেশপ্রেমিক কবি কতটা দৃঢ়চিত্ত হলে তিনি এই কথা বলতে পারেন যে আমি আমার প্রতিভা, আমি তো আর কিছু করতে পারবো না, আমি যদি এখন রাস্তায় নামি বা কিছু করে আমাকে ধরে নিয়ে যাবে। কারণ ধরে তারা নিয়ে গিয়েছে। শাহরিয়ার কবিরের মতো আমাদের একজন প্রাজ্ঞজন, যিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার একজন বাতিঘর, তাকে তীরে তীরে তারা ধ্বংস করে দিচ্ছে। আসাদুজ্জামান নূর, তার সাথে আমার পলিটিক্যাল অনেক বিষয়ে দ্বিমত আছে কিংবা থাকতে পারে, কিন্তু তিনি একজন বরেণ্য ব্যক্তিত্ব, তাকে তারা জেলে রেখেছে। আপনি যে ভাষার আগ্রাসনের যে কথাটি বললেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর বাংলাদেশ ইন দিস টাইম। আপনার মনে আছে যেটা সুজাত মনসুর বলছিলেন যে বলা হয়েছে যে আপনারা রবীন্দ্রনাথের মতো গান লিখতে পারেন না কেন? হ্যাঁ,
খুব সম্ভব মুলায়ম খান, তিনি বলেছিলেন ডেকে তার বুদ্ধিজীবীদেরকে যে আপনারা রবীন্দ্রসঙ্গীত লিখুন। তো এই যে আগ্রাসনের যে থাবা, এটি কিন্তু সেই সময়ে ছিল, এটি কিন্তু সেই সময় থেকেই তারা, কারণ 69-এর যে গণ অভ্যুত্থানের কথা বলা হয়, আপনি যদি 69-এর আসাদরা যখন মারা যান, হ্যাঁ, কবি শামসুর রহমানের কবিতা আসাদের শর্ট আপনি পড়লেই আপনি বুঝতে পারবেন যে এই যখন আসাদরা যখন মারা যান, আগুনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে 52 সালে 1952-তে, আজকের এই দিনে, এই 21শে ফেব্রুয়ারিতে তারা যখন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, জিন্নাহ সাহেব যখন এই কথাটি বললেন, বলার পরে পরেই তো আগুন ছড়িয়ে পড়লো। এই যে এক কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আপনি দেখুন যে 2025 সালে 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে যাওয়ার পর এই বাংলাদেশে কায়েদে আজম তথাকথিত মোহাম্মদ আলী জিন্নাহ, তথাকথিত কায়েদে আজম যিনি, তার জন্মদিন পালন করা হয়। তো এই ওয়ান বাই ওয়ান, বিকজ বিষয়টা হচ্ছে এরকম, সাংস্কৃতিক আগ্রাসনটা প্রক্রিয়া হচ্ছে যে তারা খুব ছোট পরিসরে আপনার ঘরে তারা একটা আলামত তারা পাঠিয়ে তারা দেখবে যে আপনি এটা কতটা গ্রহণ করেন এবং কতটা বর্জন করেন। ভাষাগত যে ব্যাপারটা, এটা একই জিনিস, সেম বিষয়। কারণ আপনি লিস্ট করে আপনি দেখতে পারেন যে ইনকালাব, ইনসাফ, তারপরে ইংরেজিও এই যে কি ন্যারেটিভ, এগুলো আমরা ন্যারেশন শুনে অনেক বড় হয়েছি। ন্যারেটিভ দিয়ে যে এই হঠাৎ করে এসে আমরা ওই যে নিউ ন্যারেটিভ, আমরা ধারণা শুনে বড় হয়েছি। হ্যাঁ, তো আমি আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলা হয়েছিল, তাই না? এখন হ্যাঁ, এই যে গোলাম আজম সাহেবের ছেলে, তিনি বলেছেন যে আমরা বদলে দেব। এই যে ব্যারিস্টার ফুয়াদ নামের একজন, তিনি বলেছেন যে এটা কোনো বিজয় দিবসই পালন হতে পারে না। এনিওয়ে, এগুলো খুব দুঃখজনক এবং খুবই নোংরা। এরা অত্যন্তই অশ্লীল, তারা অত্যন্তই নিচু, তারা খুবই অত্যন্তই নিম্নমানের মানুষ। কারণ আপনি একটি জিনিস আপনাকে বলি, আপনি যদি আপনার মাকে অস্বীকার করেন, যে মা আপনাকে দুধ খাওয়ান, যে মা সবজি বাগান থেকে সবজি তুলে এনে আপনার জন্য, আপনি যখন অসুস্থ হন তখন আপনার জন্য যিনি স্যুপ তৈরি করে দেন কিংবা বার্লি তৈরি করে দেন, সেই মাকে যদি আপনি অস্বীকার করেন, সেই মাকে যদি আপনি নগ্ন ভাষায় গালিগালাজ করেন, আপনি একজন কুপুত্র, আপনি একজন কুসন্তান। আপনার উচিত হবে যে সিলেটের ওই মাহমুদ আলীর মতো, যিনি পাকিস্তানে গিয়েছিলেন আর ফিরত আসেননি। এই গোলাম আজম সাহেব এবং তার অনুসারীরা, এরা বাংলাদেশের যে সার, যেটা ননি, এটা খাওয়ার জন্য সবসময় তারা ছিল এবং এখনো আছে। আমার প্রশ্ন হচ্ছে যে গোলাম আজম সাহেব, আপনি গিয়েছিলেন, আপনি ফিরলেন কেন? আপনি এখানে থেকে যেতে পারছেন মাহমুদ আলীর মতো, আপনার থেকে যাওয়া উচিত ছিল। আপনি কেন আসলেন এখানে? আপনি কেন আসলেন? তো আপনি আসছেন কেন? আপনি একজন লোভী, আপনি একজন স্বার্থপর, এবং আপনি এসে আপনার বীজ বপন করেছেন, আপনার দল বড় করেছেন, যারা আজকে আপনি দেখুন যে এই যে ভাষাগত, আমি যে আপনি বলছেন ভাষা সেম, এটা সবখানেই টেস্ট করা হয়, আগুন টেস্ট করা হয়, দেখা হয় যে এইরকম করে। ভাষার আগ্রাসনের বিষয়ে আমরা অনেক জানি, আপনি অনেক বই আছে, আপনি যেগুলো বলছিলেন, আফ্রিকা কেন, ভারতেও এটা করা হয়েছে। ভারতে যেমন আপনি দেখবেন যে এটা খুব সূক্ষ্ম ভাবে, আপনি যদি কলকাতায় যান, সেখানে আপনি দেখবেন যে কলকাতার ইয়াং পোলাপান যারা, এরা বাংলাকে, কারণ কেন, ডু ইউ নো ওয়াই? বিকজ অফ দেয়ার জব, কারণ তাদের চাকরির জন্য। একজন কলকাতার একটা ছেলে, সে যদি বোম্বেতে গিয়ে তাকে চাকরি করতে হয়, তাকে হিন্দি শিখতেই হবে। তাহলে আমি বলছি না যে সে শিখবে না, কিন্তু ভাষার যে আগ্রাসন, ভাষার যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়। এবং আপনি দেখবেন যে কেরালা স্টেট কিংবা তামিলনাড়ু, তারা ইংরেজি যতটা পারে তার নিজের ভাষা তারা মনোযোগী না, বিশেষ করে হিন্দির প্রতি। সে হয়তো দুইটা ভাষা জানে, একটি হচ্ছে তার তামিল ভাষা, আর একটি হচ্ছে ইংরেজি। কেরালাতে আপনি তার কেরালা মালয়ালম এবং ইংরেজি। হ্যাঁ, তো সেখানে কি হচ্ছে, সেখানে যারা আধিপত্যবাদী, যারা ব্যবসায়ী, যারা বড় ধরনের বিগ শট, তারা চাইবে যে আমার আধিপত্যবাদ সেখানে কিভাবে আমরা ঢুকিয়ে দিতে পারি। যার ফলে হিন্দি বনাম বাংলার, এটা বাঙালি কবিরা যারা কলকাতার আছেন তারাও বলছেন, তারাও বলে বেড়াচ্ছেন। আমি আমেরিকার দিকে আসি। আমেরিকার যদি আপনি ভাষার যে বিষয়টা,
আমি ভাষা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না আজকে, কারণ সেটা আরো অনেক ব্যাপক ব্যাপার। যেমন আমেরিকাতে বিভিন্ন স্টেটে আপনি যদি আটলান্টাতে যান, তাদের ইংরেজির অ্যাকসেন্ট যেটা, তাদের যে ইংরেজির উচ্চারণ সেটি এবং নর্থ ক্যারোলিনার ইংরেজির অ্যাকসেন্ট সমান না, টেক্সাস এবং নিউ ইয়র্কের সমান না। যেমন আমি যে ফিল্ডে কাজ করি, আমি যখনই আমার কোনো কাস্টমার কিংবা কোনো স্পেশাল গেস্টরা যখন আসলে তার টোন শুনলেই আমি বুঝতে পারি যে হি ইজ নট ফ্রম নিউ ইয়র্ক, হি ইজ ফ্রম সাউদার্ন অর নর্দার্ন অর সামওয়্যার। সো এটা আমি ধরে ফেলতে পারি তার টোন শুনলেই যে উনি কোত্থেকে। তখন আমি বলি যে আর ইউ ফ্রম আটলান্টা, আর ইউ ফ্রম টেক্সাস, ইউ নো, ইউ ক্যান টেল দ্যাট। সো এই যে বিষয়টা, এটা সবাই কিন্তু সবাইকে আসক্ত করতে চায়। যেমন সিলেটিরা প্রাউড করেন যে আমাদের সিলেটি একটা ভাষা আছে। ইয়েস, ইট ইজ, কারণ সিলেটি এইমাত্র একটাই ভাষা যার নিজস্ব বর্ণমালা আছে। হ্যাঁ, সিলেটি নাগরি, রাইট, সিলেটি নাগরি যেটা, এটা যেমন আপনি লন্ডনে দেখবেন, লন্ডনে যে ইয়াং জেনারেশন যারা হামজা, এই যে হামজা যে বড় বড় ফুটবলার, তিনি শুধু সিলেটি এবং ইংরেজি এই দুটো ভাষাই জানেন। কারণ ইউনো ওয়াই, বিকজ তার মা বাবা তাকে সেভাবে শিখিয়েছেন যে ইউ উইল বি প্রাউড এজ এ সিলেটি। সাইফুল ভাষায় আমি লন্ডনে যখন গিয়েছিলাম 1992-তে, সরি, তখন একটা অনুষ্ঠানে আমি গিয়েছি। তো এখানে সুজাত মনসুর সাহেব ভালো করেই জানেন, উনি সাংবাদিকতা করেছেন এবং উনি তো এইসব ফিল্ডের মানুষ জানেন। তো সেখানে গিয়ে তো প্রথমেই সাইফুল সাহেব ঢুকেই উনি বললেন, বড় একটা অনুষ্ঠান বাংলাদেশ সেন্টারে ছিল, তো উনি বলছেন যে কিতাবা আইসলে তোমরা হল এই, এবং সেখানে এই যে উনি শুরু করলেন, আমি বোধহয় একটু সুজাত মনসুর ভাইকে একটু সময় দিতে চাই, কারণ আমরা অনুষ্ঠানে শেষ করি। আমি এক মিনিট, আমার কাছে লিস্ট আছে, আমি এগুলো দেখেই আমি বলি। তারা যে কাজটি করেছে, আবুল সরকারের মতো একজন বাউলকে তারা অ্যারেস্ট করেছে। ওকে, আপনি আগ্রাসনের কয়েকটা প্রক্রিয়া আমি বলি, যে যখন নিজামী মুজাহিদরা বাংলাদেশের মন্ত্রী ছিল, তারা যখন ফ্ল্যাগ নিয়ে চলাচল করত, তারা বিএনপির ঘাড়ে থেকে তারা মধু খেয়েছে, কিন্তু কখনোই তারা কোনোদিন জাতীয় স্মৃতিসৌধে যায় নাই, তারা জাতীয় শহীদ মিনারে তারা যায় নাই। তার কারণ কি? কারণটি হচ্ছে এটা যে সরকার বিএনপি, আমরা তার অঙ্গ, আমরা না গেলেও আমরা বাঁচতে পারি। শফিক সাহেব কালকে কেন গিয়েছেন, যেটি সুজাত মনসুর বললেন যে এখন আমি বিরোধী দলের নেতা, তারা কিন্তু সংগঠিত হচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে। 77 সিটস ইজ নট এ জোক। আমরা মনে করেছিলাম 30টি, আমরা মনে করেছিলাম 40টি ম্যাক্সিমাম, সেখানে 77। এটা বাংলাদেশের জন্য শঙ্কার কারণ, এটা কিন্তু অত্যন্ত অশনি সংকেত। 77 সিট নিয়ে বিরোধী, যেহেতু আমি এখন বিরোধী দল, কারণ আর তো কেউ নাই, এই দিন কিন্তু থাকবে না 77 সিট জামাতের বাংলাদেশে, এটা থাকবে না, আই ক্যান গ্যারান্টি দ্যাট। এটা আমি আপনাকে বলে দিচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, এটা থাকবে না, এটা থাকতে পারে না। কারণ তাদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ নির্বাচন করে নাই, এবং সেই তথাকথিত মেকানিজম এবং মেটিকুলিয়াস ডিজাইনের এই নির্বাচনে তারা 77 সিটস পেয়েছে। বাংলাদেশে এই অবস্থা থাকবে না ভাইজান, এটা থাকতে পারে না, আই ক্যান গ্যারান্টি দ্যাট। আচ্ছা, তারপরে তারা এসেই কি করলো, তারা 32 নম্বর ভাঙ্গার পাশাপাশি তারা লালনের মূর্তি ভাঙলো, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙলো, বাউলদের সব আস্তানা পুড়িয়ে দিল, মাজারগুলো ভাঙলো। আচ্ছা, কালকে যে ঘটনাটি ঘটেছে, আপনি তারেক সাহেব, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে এই দেশ সকল মানুষের, আমি আই এম ফলোইং হিম। উনি লন্ডন থেকে বাংলাদেশে যাওয়ার পরে বলেছেন যে এখানে সমতলের মানুষ থাকেন, এখানে পাহাড়ের মানুষ থাকেন, এখানে সব ধর্ম, বর্ণ, জাতি, সত্তার মানুষ থাকেন। জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচন করেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ, তথাকথিত নিষিদ্ধ দল নয়। কালকে জাতীয় পার্টির উপর শহীদ মিনারে আক্রমণ করা হয়েছে। কেন করা হয়েছে আমি এই প্রতিবাদ জানিয়ে রাখলাম, এবং প্রশাসনে যারা আছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এসেছেন, তাদেরকে আমি বলি, আপনারা দয়া করে এসব আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। আমি যে কথাটি একটা বিষয় বলে শেষ করি, সেটি হচ্ছে যে এই সরকারের উচিত হবে যে ইউনূস সাহেব যে সাংস্কৃতিক আগ্রাসনের বীজ বপন করে গিয়েছেন, এগুলোকে রোহিত করা, এগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করা। যেমন বাসসের, আপনি দেখেছেন যে বাসসের যে এমডি যে ছিল, তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি দাবি করছি পিআইবি, জাতীয় গ্রন্থ কেন্দ্র, শিল্পকলা একাডেমিতে এই ইউনূসের যেসব পদলেহীরা যারা বসে আছেন, তাদেরকে, বাংলা একাডেমিতে যিনি আছেন, তিনি সরাসরি একটি জঙ্গি সংগঠনের মানুষ। আমরা বিভিন্ন ভাবে সেটা বলেছি, আমরা বলছি এগুলোকে সরিয়ে দিতে হবে।
বাংলাদেশ সকল আমাদের ধন্যবাদ মানুষের ইলিয়াস ভাই, আমাদের যদি এটা বিশ্বাস করেন, জি জি বাংলাদেশ সকল মানুষের দেশ, এটা যদি বিশ্বাস করেন, বাংলাদেশকে সকল মানুষের মতো করে যাতে করা যায় সেই কাজ করুন। আপাতত প্রয়োগটা করে দেখা যাবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুজাত মনসুর ভাই, আপনি জানেন 2 মিনিট, অনুষ্ঠান 2 মিনিট। প্রায় শেষের দিকে, 2 মিনিট আমি বলবো। প্লিজ। আদর্শিক যে মিল যে জায়গায়, সেই মিলটা হচ্ছে জামাত এবং বিএনপির। আমি শুরুতেই বলেছিলাম মূল জায়গায় যেতে হবে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। এইটা হলো মূল বিষয়, বিভাজনের মূল বিষয়। ওই জায়গায় বিএনপি তাকে সরিয়ে দিবে আমি বিশ্বাস করি না। সিলেটি একটা ভাষা আছে, সিলেটি ভাষায় বলে কান্দে ভূতে বুনি খায়, যে কাঁদে সেই দুধটা খায়। আমাদেরকে কাঁদতে হবে, নাহলে আমরা দুধ খাবো না। গত 15-16 বছরে যে সাংস্কৃতিক কর্মী সাহিত্যিক যারা পরিপুষ্ট হয়েছে, অনেকে আমাদেরকে ছেড়ে লাল বদর হয়েছে, না আমি এদেরকে বলি লাল বানর, বদর বলি না, লাল বানর বলি। এরা লাফায়, দেখবেন কয়েকদিন পর লাফাই আমাদের চলে আসতেছে। আমার ছোট ভাই পোস্ট করেছে আজকে, ইয়ে করছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে সাংস্কৃতিক কালচার, এই যে আগ্রাসন লুপ্ত হলে, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি একটাই বুঝি, বাঙালি জাতীয়তা। বাঙালি জাতীয়তা যে অন্তর ধারণ করবেন আর কিচ্ছু লাগবে না। তাহলে এর ভিত্তিতে আমাদেরকে বাঙালি জাতীয়তার সামনে রেখে আমাদেরকে সংগঠিত হতে হবে। যে সুযোগটাই প্রায় সীমিত সুযোগ পেলেও আমাদেরকে, যেহেতু একটি রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, চাইলেই সে ইউনুসের মতো হতে পারবেন না, চাইলেই সে সেইভাবে মপ করতে পারবে না। শুধু আমাদের দায়িত্ব অনেক। আমরা যদি সেই দায়িত্বটা পালন করতে না পারি, সাহিত্য সংস্কৃতি কর্মীরা, তাহলে আমাদের জন্য অন্ধকার। এই স্বৈরাচার, এই কালচারাল যে ফ্যাসিজম, এটাকে আটকানো যাবে না। এটা যদি আমরা দুর্বল হই, তাহলে তেলে জলে মিশে যাবে। এই যে তেলে জলে কিন্তু এরা মিশে যাবে। জামাত ক্ষমতার দ্বন্দ্ব, কিন্তু তাদের মধ্যে দ্বিমত হয়েছে, বিভক্তি হয়েছে, কিন্তু আদর্শিকভাবে ওরা এক। আমাদেরকে আমাদের আদর্শকে প্রথমে, আমাদের আদর্শের দিকে, ওই যে আমি শুরুতেই বলেছিলাম, বঙ্গবন্ধুকে যদি আমি ফলো করি, বঙ্গবন্ধুর অনুসারে যদি আমি হই, তাহলে আমাকে সংস্কৃতি কালচারালটা আগে এই দেখতে হবে, রাজনীতি পরে। আমার কালচার যদি ঠিক করি, সংস্কৃতি ঠিক করি, আমার রাজনীতি এমনিতেই ঠিক হয়ে যাবে। নতুন জেএনজিকে আমার বঙ্গবন্ধুকে চিনাইতে হবে, জেএনজিকে বাউল চিনাইতে হবে, জেএনজিকে আমার বাঙালি সংস্কৃতি বুঝাইতে হবে, আমার মুক্তিযুদ্ধ বুঝাইতে হবে, আর ভাষা আন্দোলন বুঝাইতে। আমি অত্যন্ত খুশি, কালকে যখন গিয়েছিল শহীদ মিনারে, ওই চুম্বা শফিক, কিছুটা হলে প্রতিবাদ হয়েছে, রাজাকার স্লোগান দিয়েছে, এবং আব্দুল কাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, সে বলেছে গুলাম আজমকে ভাষার সৈনিক বলার মতো ধৃষ্টতা এবং কালচার বাদ দিতে হবে। এটা শাসকার তার বিবৃতি পড়েছে। এই বোধটা হয়েছে, তাকে আরো জাগ্রত হবে। ধন্যবাদ নয়ন, আমি শুনছিলাম। ধন্যবাদ। আগামীতে আবার কথা হবে নয়ন, আবার ধন্যবাদ কবি ফকির ইলিয়াস, এবং ধন্যবাদ বঙ্গবন্ধু গবেষক সুজাত মনসুর ভাইকে। আমরা এই অল্প সময়ে হয়তো অনেক বিষয় আলোচনা করতে পারিনি, কিন্তু কতগুলি বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে আপনাদের দুজনের আলোচনার মধ্য থেকে, এবং আমার বিশ্বাস এই কথাগুলি ছড়িয়ে যাবে সবখানে সকল প্রাণে। বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়াবে। আমরা জানি 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন বাংলাদেশের কোন জাতীয় দৈনিক পত্রিকা বিশেষ পত্র প্রকাশ করতে পারেনি। আমার বিজ্ঞাপন দেয়নি বলে কোন পত্র প্রকাশিত হয়নি। শহীদ মিনারে এবছর যেভাবে অন্তত শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে, গত বছর এটা হয়নি। ইউনুস তা করতে দেয়নি এবং করেনি। সেখান থেকে আমরা হয়তো একটু হলেও পরিবর্তনের আভাস দেখতে পাচ্ছি। সুতরাং সকল অন্ধকার রাত নয়। মোনাজাত করতেছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সুতরাং বিষয়গুলো আমাদের একটু, শহীদ মিনারে ফুল দেওয়ার পরে যদি কেউ দোয়া করতে বা তার ধর্মতে করতে চায়, সেই জায়গায় আমি তো কোনো দেখতেছি না।
আমি যদি চাই আমার ধর্মীয় ভাবে শহীদ, আমি কেন বললাম যদি আমি কেন বললাম যে আমি যখন বলবো আমি আমার সন্দেহ হচ্ছে আসলেই কি বঙ্গবন্ধু দোয়া করেছিলেন কিনা। না না, আমি এই জায়গায় আমি ফকির ভাইকে এই জন্য জিনিসটা আমি বলার আগে জিনিসটা আমি সামাজিক কেন বলতে সামাজিক নিয়ে কথা লিখতে চাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হইলো যে আমি যে লিখবো এইটা ভ্যালিডিটি যদি তারা সেই ছবিটা দিয়ে দেয়, এই জন্য আগে আমি বললাম। আমি নিজে দেখেছি আজকে ছবিটা সামাজিক যোগাযোগ একজন পোস্ট একটি চ্যানেল আই সম্ভবত না চ্যানেল 4 এইটা করছে। আমি আর কথা বলবো না, আমি ওইটা করি। ধন্যবাদ। জি, আমি সেটা জানি না যেটা আপনি বললেন, আমি এই জন্য ইনফরমেশন দিলাম, আমি সত্য আমি ঠিক জানি না। যাই হোক, যদি আমি পলিটিক্যাল ডিবেটে যাই কিংবা রাজনৈতিক দর্শনগত আলোচনায় যাই, সেখানে আমি আরো অনেক ভিন্ন মত পোষণ করতে পারবো, কিন্তু আমি সেদিকে যাব না। আমি যেটা বলছিলাম, আমি যেটা মনে করি পার্সোনালি, আমি যেটা মনে করি